হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। আজকে কোনো নতুন রেজুলেশন নিয়ে আলোচনা করব না। আমরা লাস্ট 3 থেকে 4 বছরে অনেক রেজুলেশন নিয়েছি। আমরা কি করি, রেজুলেশন নিই বাট কিছুদিন পর সেটা ভুলে যাই। অনেক রেজুলেশন নিই, 2 তারিখ থেকে রেজুলেশন নিই, 1 তারিখে পিকনিক করব, 2 তারিখ থেকে আমি জিমে যাব, কেউ বলে না 2 তারিখ থেকে আমি মর্নিং ওয়াক চালু করব, কেউ আবার বলে 2 তারিখ থেকে আমি স্মোকিং ছেড়ে দেব। যদি আমি ফিনান্সিয়াল রেজুলেশনের কথা বলি, কেউ বলে জানুয়ারি থেকে আমি এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করব, কেউ আবার বলে না জানুয়ারিতেই আমি আমার টার্ম ইন্স্যুরেন্স পলিসি নেব বা হেলথ ইন্স্যুরেন্স পলিসি নেব, কেউ আবার বলে না আমি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে আমি কি করব, আমার রিটায়ারমেন্ট প্ল্যান চালু করব নতুন বছর থেকে। কিন্তু কি হয় জানেন, যখনই 1 মাস বা 2 মাস শেষ হয় না, আমরা সেটাকে ভুলে যাই, আমরা মনেই রাখি না। এইভাবে পুরো বছর শেষ হয়ে যায়, আবার বছরের শুরুতে আবার নতুন রেজুলেশন নিই, আবার 1 মাস বা 2 মাস আমরা 2 মাস পর আমরা ভুলে যাই। এটা অনগোয়িং প্রসেস, এটাকে আমরা বলি ডকুমেন্টারি প্রসেস। আমি আজকে কোনো নতুন রেজুলেশন নিয়ে বলবো না, আজকে আমি বলবো যে 4-5 বছরে যা যা রেজুলেশন নিয়েছি কিভাবে আমি সেটাকে শুরু করতে পারি বা প্রথম স্টেপ স্টার্ট করতে পারি, সেটা নিয়ে আলোচনা করব। একদম ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। নতুন বছরের জন্য আপনার ভালো ভিডিও হতে চলে যে ভিডিওটি মন দিয়ে শুনবেন। কিন্তু ধরুন আপনি জিমে এডমিশন নেওয়ার জন্য রেজুলেশন নিয়েছেন বা মর্নিং ওয়াক চালু করবেন তার জন্য রেজুলেশন নিয়েছেন, কিন্তু আপনি কোনো কারণবশত সেটাকে করতে পারেননি। আমরা একটা জিনিসের কি দেখি, নেগেটিভ পার্ট দেখি বা পজিটিভ পার্ট দেখি। আমরা পজিটিভ ভাবি যে আমি কি থাকবো, সুস্থ থাকবো, গুড হেলথের জন্য আমি জিমে ভর্তি হবো বা গুড হেলথের জন্য আমি কি করব, আমি মর্নিং ওয়াক চালু করব। কিন্তু আমি একটা কথা বলবো, পজিটিভ দিক থেকে না কোনোদিন ভালো হয় না। আপনাকে কি ভাবতে হবে, নেগেটিভ। ধরুন আপনি জিমে ভর্তি হলেন না, ধরুন আপনি কি করলেন না, মর্নিং ওয়াক চালু করলেন না, সেই ক্ষেত্রে কি কি হতে পারে সেটা ভাবুন। কি কি হতে পারে, ধরুন আজকে মর্নিং ওয়াক চালু করলেন না বা সুস্থ থাকলেন না, সেই ক্ষেত্রে কি কি হতে পারে। কোলেস্টেরল লেভেল ধরুন হাই হলো, সেই ক্ষেত্রে কি কি হতে পারে বলুন তো। হার্ট অ্যাটাক আসতে পারে, স্ট্রোক হতে পারে, হতে পারে তো, অ্যাংজাইটি হতে পারে। তো অসুস্থ থাকলে কি কি হতে পারে, ইন ফিউচারে কি হতে পারে, ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সুস্থ থাকলে অনেক কিছু ভালো, কিন্তু অসুস্থ যদি হয় কি কি হতে পারে। আমি অ্যাংজাইটিতে ভুগতে পারি, আমার অনেক কিছু মানে অসুস্থতার কারণে আমার লাইফ হেল হতে পারে। সব থেকে বড় কি জানেন, আমরা আমাদের লাইফে আমরা 30 থেকে 60 পর্যন্ত না যা ইচ্ছা তাই খাই, যা ইচ্ছা তাই করি, কিন্তু 60-এর পর না আমাদের উপর বার্ডেন চলে আসে, ওল্ড এজে প্রচণ্ড বার্ডেন। আমরা সবসময় তখন অসুস্থ থাকি। কারণটা হচ্ছে কেন, যে আমরা প্রথম 30 বছর এত খেয়ে ফেলি, এত কিছু আনহেলদি খাবার খাই না, লাস্ট লাইফে আমাদের প্রচণ্ড আমাদের শরীর অসুস্থ থাকে, আমাদের লাইফটা হেল হয়ে যায়। তা আপনাকে ভাবা উচিত যে ওল্ড এজে আমাদের লাইফটাকে বার্ডেন হয়ে যাবে যদি আমি সুস্থ না থাকি। এখন সুস্থ না থাকি, এখন যদি হেলদি না থাকে, পরবর্তীতে এটা ইফেক্ট হবে। এই নেগেটিভ কথাটা ভাবুন, ঠিক কি না? তবে আপনি কি করতে পারেন বলুন তো, ওই যে গোলটা আছে বা ওই রেজুলেশনটা আছে সেটাকে আপনি স্টার্ট করতে পারবেন। নেগেটিভ ভাববেন, পজিটিভ না। ধরুন আপনি স্মোকিং ছাড়বেন বলে রেজুলেশন নিয়েছিলেন, কিন্তু সামও আপনি সেটাকে কমপ্লিট করতে পারেননি। 1 বছর 2 বছর 3 বছর কন্টিনিউ এখনো স্মোকিং নিচ্ছেন, আপনি স্মোকিং করছেন, তার মানে কি হচ্ছে, সিগারেট খাচ্ছেন। তো এবার একটা কথা বলুন তো, যদি স্মোকিং কন্টিনিউ করেন কি হতে পারে, ক্যান্সার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, হতে পারে। তো সেই কারণের জন্যই কি আপনি জন্ম নিয়েছিলেন যে আমরা স্মোকিং করব প্লাস পরবর্তীতে ক্যান্সার আর হার্ট অ্যাটাক হবে? আপনি কি জানেন একটা সিগারেট আপনার লাইফ থেকে 11 মিনিট করে কেড়ে নিচ্ছে। এবার আপনি নিজে ক্যালকুলেশন করেন তো, সিগারেট কতগুলো মিনিট আপনার লাইফ থেকে কেড়ে নিয়েছে। আপনি নিজে ক্যালকুলেশন করেন, নিজে বুঝতে পারবেন যে কতগুলো সিগারেট খেয়েছেন। আপনি কি চান যে আপনার ফ্যামিলির কাছে একটা ব্যাড এক্সাম্পল হতে? ব্যাড এক্সাম্পল মানে কি, আপনি আজকে সিগারেট খাবেন, পরবর্তীতে ক্যান্সার বা কোনো কিছু হবে, আপনার ফ্যামিলিকে ভুগতে হবে। আপনি কি চান? বা আপনার জন্য কেন আপনার ফ্যামিলি সাফার করবে, ঠিক কি না? আপনি ভাবুন যে আমার জন্য কেন আমার ফ্যামিলি সাফার করবে, আজকে আমি সিগারেট খাচ্ছি, পরবর্তীতে আমার ফ্যামিলি আমার জন্য সাফার করবে। আপনি নেগেটিভ পয়েন্টগুলোকে লিখুন যে সিগারেট খেলে কি কি হতে পারে, স্মোকিং না ছাড়লে আমার কি কি হতে পারে। প্রত্যেকটা নেগেটিভ পয়েন্টকে ভাবুন তো, আর এটাকে রেগুলার বেসিসে আপনি একবার করে পড়ুন। দেখবেন আপনি গ্যারেন্টি সহকারে বলছি, আপনার প্রথম স্টেপ যেটা আছে না সিগারেট ছাড়ার, সেটা আপনি নিতে বাধ্য হবেন। আমি যদি ফিনান্সিয়াল রেজুলেশনের কথা বলি, আমরা অনেক রেজুলেশন নিয়ে থাকি। যখনই আমরা হেলথ ইন্স্যুরেন্সের রেজুলেশন নিই, মানে এবার আমি হেলথ ইন্স্যুরেন্স পলিসি নিবই নিব, 2 বছর 3 বছর এরকম চলে যাচ্ছে, কিন্তু নিতে পারি, কোনো সময় টাকা থাকে না বা অনেক কোনো কারণবশত আমি নিতে পারি না। তো আমরা রেজুলেশন নিয়েছি, কিন্তু আমি এটাকে কমপ্লিট করতে পারিনি। একটা কথা বলুন তো, যদি আপনি আজকে হেলথ ইন্স্যুরেন্স পলিসি না নেন কি কি হতে পারে। প্রথম হচ্ছে, আপনার কোনো মেডিকেল এমার্জেন্সি হলে আপনি অ্যাডমিট হলেন, আপনার যা গুচ্ছিত অর্থ আছে, আপনি যদি রিটায়ারমেন্টের জন্য টাকা রেখেছেন সেটাও চলে যাবে, যদি আপনি বাচ্চার এডুকেশনের জন্য বা ম্যারেজের জন্য রেখেছেন সেটাও চলে যাবে, প্ল্যানিং করেছেন যে বাড়ি কিনবেন টাকা রেখেছেন, বড় অসুখ হলো অ্যাডমিট হলেন, সব টাকা চলে যাবে। আর আপনি যদি চান যে কোয়ালিটি ট্রিটমেন্ট করাতে না,
তাহলে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দরকার। তার মানে আপনি ভাবুন, যদি আপনি হেলথ ইন্স্যুরেন্স না নেন তাহলে কি হবে বলেন তো? কোয়ালিটি ট্রিটমেন্ট হবে না। আপনাকে কোথায়? গভর্নমেন্টে। যদি টাকা না থাকলে কোথায় করি আমরা? গভর্নমেন্টে করি, গভর্নমেন্ট হসপিটালে করবো ট্রিটমেন্ট। তখন কোয়ালিটি ট্রিটমেন্ট হবে না। আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেই ডক্টরে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন না। মানে এখানেও কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। হতে পারে যে আপনি বড় কোনো হসপিটালে ভর্তি হলেন, আপনার যে অ্যাসেট আছে সেই অ্যাসেট বিক্রি করতে হতে পারে, বা হাই ইন্টারেস্টের লোন নিতে হতে পারে। আপনি ভাবুন যে আমি যদি হেলথ ইন্স্যুরেন্স পলিসি না নিই তাহলে আমাকে হাই ইন্টারেস্টে কি নিতে হবে? লোন নিতে হবে হেলথ ইন্স্যুরেন্সের জন্য, বা আমার অ্যাসেট বিক্রি করতে হবে, বা আমার হেলথের সাথে কম্প্রোমাইজ করতে হবে, বা আমার যা গুচ্ছিত অর্থ যা সব চলে যাবে। এই নেগেটিভ পয়েন্টগুলো ভাবুন না। যদি ভাবেন আর লিখেন, দেখবেন আপনি এই যে রেগুলেশন আছেন হেলথ ইন্স্যুরেন্সের পাক্কা নেবেন। এবার যদি আমি কথা বলি টার্ম ইন্স্যুরেন্স পলিসির কথা, আমরা টার্ম ইন্স্যুরেন্স পলিসিরও রেগুলেশন নিয়ে থাকি। টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের সেকেন্ড স্টেজ। কেন সেকেন্ড স্টেজ বললাম বলুন তো? কারণটা হচ্ছে প্রথমে হচ্ছে এমার্জেন্সি ফান্ড অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে কি টার্ম ইন্স্যুরেন্স পলিসি। টার্ম ইন্স্যুরেন্স পলিসি না নিলে কি হতে পারে আপনি ভেবেছেন কোনোদিন ভাবেননি? টার্ম ইন্স্যুরেন্স পলিসি যদি না নেন না, প্রথম হচ্ছে আপনার অবর্তমানে আপনার ফ্যামিলির যে রেগুলার এক্সপেন্সেস সেটা কে চালাবে? কোনো লোন থাকলে লোনের ইএমআই কে দিবে? হতে পারে না আমরা হোম লোন নিয়েছি, লোনের ইএমআই কে দিবে? বা এডুকেশন লোন নিয়েছি, সেই লোনের ইএমআই কে দিবে? বা আপনি এটা হতে পারে যে আপনার লং টার্ম কোনো গোল ছিল, আপনার ইচ্ছা ছিল বাচ্চার হায়ার এডুকেশনের জন্য, বাচ্চার ম্যারেজের জন্য লং টার্ম গোল। সেই গোলগুলোকে কে ফুলফিল করবে? কেন আপনার অবর্তমানে রেগুলার বেসিসে যে আর্নিং বাড়িতে ঢুকতো সেই টাকাটা কোথা থেকে আসবে? আপনি ভেবেছেন কোনোদিন? ভাবেননি। আপনি লিখুন, টার্ম ইন্স্যুরেন্স পলিসি না নিলে আমার অবর্তমানে রেগুলার খরচাটা কে দিবে? যে দৈনন্দিন খরচা সেটা কে দিবে? কোনো লোন থাকলে লোনের ইএমআইটা কে দিবে? আমার যে লং টার্ম গোল আছে সেই গোলগুলোকে কে ফুলফিল করবে? আমার যে রেগুলার ইনকাম দরকার সেই ইনকামটা কে দিবে? যদি আপনি পয়েন্টগুলো লিখেন না, টার্ম ইন্স্যুরেন্স নিতে বাধ্য। এটা একটু ম্যান্ডেটরি, জানেন? টার্ম ইন্স্যুরেন্স পলিসি একটা লোকের ম্যান্ডেটরি, যার কি আছে? রিস্ক আছে। তিন ধরনের রিস্ক হয়। একটা হচ্ছে তাড়াতাড়ি মরে যাওয়া রিস্ক, বেশি দিন বেঁচে থাকা রিস্ক। তাড়াতাড়ি মরে গেলেও রিস্ক। তো তাড়াতাড়ি মরে গেলে আমার ফ্যামিলিকে কে দেখবে? তার জন্য আমরা কি করি? টার্ম ইন্স্যুরেন্স পলিসি নিই। আপনি লিখুন প্রত্যেকটা পয়েন্ট, দেখবেন এই যে গোল আছে কিনা, বা এই উইশ আছে, বা এই রেজুলেশন আছে না, এই রেজুলেশনটা স্টার্ট করতে বাধ্য হবেন আপনি। ফিনান্সিয়াল প্ল্যানিং এর প্রথম স্টেপ কি জানেন? এমার্জেন্সি ফান্ড। কিন্তু আমরা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করবো বলে রেজুলেশন নিই, কিন্তু আমরা এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে করি না কোনো কারণবশত। কিন্তু জানেন এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট না করলে কি হবে? আপনি যদি এমার্জেন্সি ফান্ডের কোনো আপনার রেজুলেশন নেওয়া থাকে, বাট এখনো স্টার্ট করেননি, আপনি এই পয়েন্টগুলো লিখবেন, দেখবেন গ্যারেন্টি সহকারে বলছি আপনি এই রেজুলেশনটা ফুলফিল করতে বাধ্য হবেন। একটা কথা বলুন তো, এমার্জেন্সি ফান্ড মানে কি? হঠাৎ কোনো টাকা খরচা চলে আসলো আমার, হঠাৎ কোনো খরচা, মানে আমার এক্সপেন্স অ্যারাইজ হলো হঠাৎ। হতে পারে যে আপনি প্রাইভেট জব করছেন, চাকরি চলে এলো, 2-3 মাসের খরচা কে চালাবে? কোনো লোনের ইএমআই কে চালাবে? বাড়ির এক্সপেন্সেস কে চালাবে? বা রেন্ট কে দিবে? হতেই পারে তো। বা হতেই পারে যে আপনার গাড়ি আছে, গাড়ি খারাপ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়নি, হঠাৎ 20,000 বা 30,000 টাকা খরচা, সেটা কে দিবে? আমরা কি করি? আমরা যখন টাকাটা মান্থলি পাই, সেই টাকাটা তো একটা ফিক্স থাকে, এখানে এত টাকা ইএমআই যাচ্ছে, এত টাকা ইনভেস্টমেন্ট যাচ্ছে, এত টাকা বাড়ির খরচার জন্য। হঠাৎ যদি খরচা চলে আসে, সেই টাকাটা তো দিতে পারবো না আমরা ওখান থেকে। পারবো না। যদি ওইখান থেকে দিই, তার মানে কি আমার ইনভেস্টমেন্টকে কম্প্রোমাইজ করতে হবে, আমাকে ইনভেস্টমেন্টকে বন্ধ করতে হবে ওই মাস, 1 মাস বা 2 মাসের জন্য। হতেই পারে যে হঠাৎ কোনো মেডিকেল এমার্জেন্সি আসলো। কেমন এমার্জেন্সি? যে ভর্তি হলেন না আপনি, মানে ওপিডি মানে বাইরে ডক্টরকে দেখালেন, সেখানে আপনার টেস্ট দিল, 20,000, 30,000, 40,000 টাকা খরচা হলো। সেই ক্ষেত্রে টাকা কোথা থেকে পাবেন? আমরা কি করি? আমরা এমার্জেন্সি ফান্ড রাখি না, কোনো যে গোল আছে গোল থেকে টাকা বের করে আমরা এটাকে খরচা করি, বা আমরা 1 মাস বা 2 মাস বা 3 মাসের ইনভেস্টমেন্টকে আমরা বন্ধ করে দিই। এটা তো ভুল জিনিস না। আপনাকে প্রপার ওয়েতে প্ল্যান করা উচিত। তো ভাবা উচিত এমার্জেন্সি ফান্ড না থাকলে কি হতে পারে। মেডিকেল এমার্জেন্সি আসলো, সেখানে অ্যারাইজ হলো, সেখানে আপনি টাকা দিলেন। বা হতেই পারে যে কোনো ওকেশন হচ্ছে, বড় টাকা লাগবে, সেখানে কোথা থেকে দিবেন? সেই টাকাটা কোথা থেকে দিবেন? হতেই পারে না। তো আপনার এমার্জেন্সির জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। মেডিকেল এমার্জেন্সি বা এনি কাইন্ড অফ এমার্জেন্সি, তার জন্য এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য লিস্ট ডাউন করতে হবে, যদি এমার্জেন্সি ফান্ড না ক্রিয়েট করি আমার কি হতে পারে। যদি এগুলো লিস্ট ডাউন করেন না, প্রতিদিন যদি পড়েন না, আপনি এমার্জেন্সি ফান্ড যে গোল আছে না, বা এমার্জেন্সি ফান্ডের যে উইশ আছে, বা আপনার যে রেজুলেশন আছে, সেই রেজুলেশন স্টার্ট করতে শেষ করতে বাধ্য হবেন। আর ফাইনাল যেটা বলবো, রিটায়ারমেন্ট। এই রিটায়ারমেন্ট গোল বা রিটায়ারমেন্ট রেজুলেশনটা আমরা কেউ তাড়াতাড়ি ফুলফিল করতে চাই না। এটা সব থেকে এমন একটা গোল যেটাকে আমরা ডিলে করি। কেউ 10 বছর, 15 বছর, 20 বছর ডিলে করে, মানে 20 বছর ধরে রেজুলেশন নিচ্ছে যে আমি স্টার্ট করব
বা 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেল এখন স্টার্ট করতে পারেনি। আপনি একটু ভাবুন যে যদি আমি রিটায়ারমেন্ট প্ল্যান না নিই আমার কি কি হতে পারে। দেখেন রিটায়ারমেন্ট প্ল্যান না নিলে কি মানে আমি যদি রিটায়ারমেন্টের জন্য প্ল্যান না করি কি কি হতে পারে। সব থেকে বড় কি জানেন? ডিপেন্ডেন্সি অন চিলড্রেন। বাচ্চার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। কেন? আপনার কাছে টাকা নেই, আপনি প্ল্যানই করেননি, তো বাচ্চার উপর ডিপেন্ডেন্ট হতে হবে। এবার ভাবুন বাচ্চার উপর ডিপেন্ডেন্ট হলে কি কি হতে পারে। তারও তো লাইবিলিটিস আছে না, তার নিজস্ব ফ্যামিলি আছে, তারপর আপনাকে মানে আপনার যে নিড আছে সেটাকেও ফুলফিল করতে হবে। ওল্ড এজ, যতদিন বেঁচে আছেন না ততদিন কাজ করে যেতে হবে আপনাকে, যতদিন বেঁচে আছেন। আপনার যে লাইফস্টাইল আছে কিনা, কারেন্ট লাইফস্টাইল, সেটার সাথে কম্প্রোমাইজ করতে হবে আপনাকে। যদি রিটায়ারমেন্ট প্ল্যান না করেন কম্প্রোমাইজ করতে হবে। আপনি জানেন রিটায়ারমেন্টের পর মেডিকেল এক্সপেন্সেস হাই অ্যান্ড আপনার অসুখ বিসুখও অনেক হয়ে গেছে, তো সেই অসুখ বিসুখের খরচা কি চালাবে? তার মানে আপনার ছেলেকে বলতে হবে, বা আপনার কোনো অ্যাসেট আছে সেই বিক্রি করতে হবে। আপনার তো রেগুলার ইনকাম দরকার, কেন? আপনি প্ল্যান করেননি। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তখন গভর্নমেন্ট হসপিটালে যাবেন, প্রাইভেট হসপিটালে যেতে পারবেন না। এমার্জেন্সির জন্য কোনো ফান্ড থাকবে না, ঠিক না? এমার্জেন্সির জন্য কোনো ফান্ড থাকবে না। তা আপনি লিস্ট ডাউন করুন, যদি রিটায়ারমেন্ট প্ল্যান না করি আমার কি কি হতে পারে আফটার রিটায়ারমেন্ট, বিফোর রিটায়ারমেন্ট না। বিফোর রিটায়ারমেন্ট তো বিন্দাস আছেন, আফটার রিটায়ারমেন্ট কি কি হতে পারে লিস্ট ডাউন করুন, যে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। সেই কারণের জন্য ইমিডিয়েট বেসিস আমাকে রিটায়ারমেন্ট প্ল্যান করতে হবে, কারণ রিটায়ারমেন্টের সময় মোটা টাকা লাগবে, অল্প টাকা লাগবে না দাদা, অনেক টাকা লাগবে। মানে আপনি যদি বলেন 2 লাখ 3 লাখের রিটায়ারমেন্ট না, আপনার রিটায়ারমেন্ট গোল ইজ লং টার্ম গোল অ্যান্ড ইউ নিড হিউজ কর্পাস। আর হিউজ কর্পাস একদিনে ক্রিয়েট হয় না, আপনাকে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, অল্প অল্প করে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে হবে, তবেই আপনি হিউজ কর্পাস ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এই যে রেগুলেশন নিই না, সেটাকে কন্টিনিউয়াসলি প্রত্যেক বছরই আমরা ডিলে করি, এটা করা উচিত না। আপনি ভাবুন কি কি হতে পারে। প্রত্যেকটি রেগুলেশনের যে রেগুলেশন অলরেডি নিয়েছেন বাট স্টার্ট করতে পারেননি, প্রত্যেকটি রেগুলেশনের নেগেটিভ পয়েন্টগুলো লিখুন। আপনি যতগুলো নেগেটিভ পয়েন্ট আছে না, নেগেটিভ পয়েন্টগুলো লিখুন, আর 21 দিন ধরে নেগেটিভ পয়েন্টগুলোকে পড়ুন, রোজ রিড করুন। আমি গ্যারেন্টি সহকারে বলছি, 100% গ্যারেন্টি সহকারে বলছি, ওই রেগুলেশনটা স্টার্ট করতে বাধ্য হবেন, প্রথম স্টেপ চালু করতে বাধ্য হবেন, গ্যারেন্টি সহকারে বলছি। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ দিক নেগেটিভ দিক আছে, তা আপনি নেগেটিভটাকে ভাবুন, পজিটিভ দিক থেকে নাও চালু করতে পারেন, বাট নেগেটিভটাকে ভাবুন, যদি না চালু করেন কি কি হতে পারে, কি কি হতে পারে। যদি আপনি ভেবে নেন যে এই যদি না চালু করে কি কি হতে পারে, তাহলে ওই রেগুলেশনটা স্টার্ট করতে আপনি বাধ্য, গ্যারেন্টি সহকারে বলছি। তো এখনই লিস্ট ডাউন করুন অ্যান্ড আপনি নেগেটিভ পয়েন্টগুলোকে লিখুন, অ্যান্ড এই বছর যেন আপনি ওই রেজুলেশনটাকে, পুরনো রেজুলেশনটাকে আপনি যেন স্টার্ট করেন, সেটাই আমি আশা রাখবো। আর যদি আপনি স্টার্ট করে থাকেন না, কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যে আপনার কথা মতো আমি নেগেটিভ পয়েন্টগুলো লিখেছি অ্যান্ড সেই অনুযায়ী আমি এই রেজুলেশনটা স্টার্ট করেছি। 2025-এ না আমিও একটা প্রফেশনাল রেজুলেশন নিয়েছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে 2025-এর জানুয়ারির মধ্যে আমি একটা কোর্স লঞ্চ করতে চলেছি। কোর্সটা কিসের? অন মিউচুয়াল ফান্ড। যদি আপনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টর হয়ে থাকেন বা প্ল্যানিং করেছেন ইনভেস্টমেন্ট করবেন, তো এই কোর্সটি আপনার জন্য বেনিফিশিয়াল। আপনি A to Z জানতে পাবেন। কিভাবে পাবেন এই কোর্সটি পাওয়ার জন্য আপনি নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন, আপনার বেসিক ডিটেলসগুলো ফিল আপ করুন, কোনো টাকা দিতে হবে না, ইটস ফ্রি অফ কস্ট, কোনো টাকা দিতে হবে না। আপনি ডিটেলসগুলো ফিল আপ করুন, যেদিনকে লঞ্চ করবো না সাথে সাথে আপনি পেয়ে যাবেন আমাদের এই কোর্সের লিঙ্ক নিয়ার অ্যাবাউট 80 মিনিটস। তো আপনি এই কোর্সটার ডিটেলস জানলে বুঝলে না আপনি মিউচুয়াল ফান্ডে প্রো হয়ে যাবেন। প্রো মানে কি জানেন? অ্যাডভান্স লেভেল হয়ে যাবেন। আপনি ইন ডিটেলসে জেনে আপনি নিজের ইনভেস্টমেন্ট নিজে করতে পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? তো আপনি কি করবেন? নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন অ্যান্ড ডিটেলসে আপনি যা ডিটেলস আছে সেই ডিটেলসটা ফিল আপ করুন। আমরা সাথে সাথে আপনাকে যেদিনকে লঞ্চ করবো সাথে সাথে আপনাকে কি করব? কোর্সটাকে পাঠিয়ে দেবো। আর একটা গুড নিউজ আছে, আমি 2025-এর 6 জানুয়ারির পর থেকে ফ্রি 30 মিনিটস Q&A সেশন স্টার্ট করছি। Q&A সেশন মানে হচ্ছে 1-to-1 মিটিং, জুম কলে মিটিংটা হবে। এই 30 মিনিটের মধ্যে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন অন পার্সোনাল ফিনান্স। পার্সোনাল ফিনান্সের যা কোয়ারিজ আছে প্রত্যেকটা কোয়ারিজ আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন। 30 মিনিট দেওয়া হবে আপনাকে। তো আপনি যদি চান এটাকে এভেল করতে, আপনি কি করতে হবে? নিজেকে রেজিস্টার করতে হবে। নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন অ্যান্ড রেজিস্টার করুন। অ্যান্ড কি করবে? আমাদের টিম আপনাকে ফোন করবে, আপনার সাথে টাইম শিডিউল সেট করবে অ্যান্ড আমি আপনাকে আপনার অনুযায়ী, মানে যেদিনকে আপনার টাইম ফ্রি হবে সেই অনুযায়ী আমি কি করব? আপনার যত ধরনের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে অ্যান্সার দিয়ে দেবো। তো একদম দেরি করবেন না। আপনি চান আমার সাথে 1-to-1 সেশন করতে, তো নিচে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন। অ্যান্ড ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। এই বছর যেন আপনার ভালো কাটুক। আরেকটা কথা বলছি, বছরের শেষে যেন নেটওয়ার্থ পজিটিভ থাকে। নেটওয়ার্থ মানে কি জানেন? নেটওয়ার্থ হচ্ছে অ্যাসেট মাইনাস লাইবিলিটিস ইকুয়াল টু নেটওয়ার্থ।
তো আজকের দিনে যা নেটওয়ার্থ আছে বছরের শেষে যেন আপনার নেটওয়ার্থ পজিটিভ থাকে সেটা আপনি একটু ধ্যান রাখবেন, প্লাস ক্যালকুলেট করবেন কিভাবে হবে। যদি বেশি করে ইনভেস্টমেন্ট করেন তবেই আপনার নেটওয়ার্থ পজিটিভ থাকবে। ব্যাপারটা বুঝলেন তো? সো ওয়ান্স এগেইন থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা বলছি, এই ভিডিওটি যত ধরনের আত্মীয় স্বজন আছে না সবাইকে শেয়ার করুন, তাদেরকে বলুন কিভাবে রেজুলেশন নিলে হবে না, রেজুলেশনকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ভিডিও থেকে আপনি A to Z জানতে পারবেন। আর আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।